বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, জুবাইরও আছে এবং আমাদের চেয়ে খুব গুরুত্বপূর্ণ আপনাদের ভালো লাগার একজন মানুষ আছেন। আমি ব্যক্তিগতভাবে তার বিশাল ভক্ত এবং ঠিক এরকম কোনো আয়োজনে তাকে সাথে পাবো, তাকে জানবার একটা সুযোগ তৈরি হবে এবং আপনাদেরও জানাবার সুযোগ তৈরি হবে, এটা আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, আজকের অতিথির সাথে পরিচয় করা, আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী পথিক নবী। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশ। কেমন আছেন? আছি জুয়ার ভাই, ভালো আছি। সাধারণত আমরা জানি না যারা সঙ্গীত শিল্পী তারা সকালবেলা ঘুম থেকে ওঠে রেওয়াজ, খুবই কষ্ট হয়েছে আমাদের ট্রেডিশনাল ধারণা। আপনি সরাসরি কখন ওঠেন? আমি এত সকালে তো ওঠা হয় না, প্রশ্ন ওঠা ঘুমাতে যাওয়া হয়, ঘুমাতে যাই এরকম রাত শেষ রাতের দিকে ঘুমানোর অভ্যাস আমাদের। আর প্রোগ্রাম থেকেই তো ফেরা হয় রাত মানে 2টা-3টার দিকে বাসায়, যদি ঢাকার বাইরে প্রোগ্রাম থাকে। আর তারপরেও মানে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠাটা আমাদের জন্য একটা রীতিমতো মানে সকালে উঠতে হবে এই টেনশনে রাত্রে ঘুমই হয় না ঠিক মতো। যেমন গত রাতে যেমন 2-3 বার ঘুম ভেঙে গেল আতঙ্কে যে ঠিক কটা বাজে দেখি, বা তখন ফোন, এখন তো হাতে ঘড়ি দেখতে হয় না, ফোনটা কই, আচ্ছা ঠিক আছে 2টা 30 বাজে, আরেকটু ঘুমায়নি, তো ঘুমায় পড়লাম। তারপর কিছুক্ষণ পর আবার ঘুম ভাঙলো, একটু রেস্টরুমে গেলাম, ফিরে আসলাম, এসে দেখি না 1-1.5 ঘন্টা আছে এখনো। আচ্ছা একটু ঘুমাই, এমন একটা গভীর ঘুম দিচ্ছে, এমন সময় ফোন দিচ্ছে, স্যার যমুনা টিভি থেকে এসছি। কয়টা বাজে ভাই? 5টা 55 বাজে। সর্বনাশ, তাড়াতাড়ি করে উঠে বাসায় তো মনে করেন যে হয় কি মানে আবার সবাই ঘুমায়, সব ঘুমায় মানে কি মানে একটা পুরো অন্যরকম ব্যাপার। শুক্রবার দিন বাচ্চাদের স্কুল নেই, সবাই রিল্যাক্সে আছে। এখন মনে করেন যে আমি বেরোনোর মানে একদম জামা ড্রেস আপ করার পর যে রওনা দেবো, তখন দেখা যায় যে চান্দিটা সাংঘাতিক গরম হয়ে গেছে আর কি, হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে। এখন আমার মাথায় খাঁটি নারকেল তেল দেওয়ার অভ্যাস। এখন গিয়ে দেখি তেলের যে ডিব্বা, আমি খুঁজে পাচ্ছি না, তেলের ডিব্বা গেল, আমার ডিব্বা গেল কই। তারপর কি হলো নাই, এখন আমার মেয়ে যে কোন সময় নিয়ে গিয়ে সোফার চিপার মধ্যে ডিব্বা ঢুকে রাখছে আমি তো জানি না। সকালবেলা বাসায় একটা সেই রকম কেলেঙ্কারি, সবগুলো ঘুম টুম ভেঙে কি ঘটনা, তেলের ডিব্বা পাওয়া যাচ্ছে না কেন। এই ছোট্ট একটা ব্যাপার, কিন্তু হলো কি সকালটা এখন এইরকম সিচুয়েশনগুলো হচ্ছে কি না, এটা কিন্তু রেয়ার, এটা হয় না জীবনে, রেগুলার হয় না। কিন্তু কথা হচ্ছে কি এইরকম একটা পরিবেশ কেটে উঠে আবার এসে হাসি মুখে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এই যে আমাদের জীবনটা এরকম। আবার গানও করতে হবে কিন্তু সুরে থেকে। হ্যাঁ, এখন ছোটোখাটো বিষয়েই পরিবেশ হয়ে যায়। এখন এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু এরকম সব ক্ষেত্রে আমাদের গান করতে যাচ্ছি, রাস্তাঘাটের একটা ব্যাপার, তারপর যেখানে যাচ্ছি প্রোগ্রাম করতে সেখানে একটা অ্যাকোমোডেশনাল ব্যাপার আছে, প্রোগ্রামের আগে একটা অ্যাটিটিউড ব্যাপার স্যাপার আছে, প্রোগ্রামের শেষে একরকম ব্যাপার আছে, ফেরার পর গেলাম একরকম ভাবে, ফিরে আসলাম আরেকভাবে। আবার অনেক সময় যেরকম চিন্তা করে যাচ্ছি তার চাইতে অনেক বেশি সুন্দরভাবে হয়েছে সবকিছু, মানে সবকিছু হচ্ছে। তো এই সব কিছু মিলে আমরা যা চাই তা হবে না, যা চাবো না তার চাইতে বেটার কিছু হবে। ওটাই ব্যাপারটা। মানে এখন সব কথার শেষ কথা হচ্ছে যে মেনে নিতে হবে এবং নিজের, যদি আমি আপনাদের পিছনে বসে বসে শুনছিলাম আপনাদের কথাগুলো, তো ওই যে আর কি যে মানুষ 170 বছর বেঁচে আছে, শুধু কি বাদাম খেয়ে বেঁচে আছে তা না, নিশ্চয়ই না, তার ইচ্ছা আছে বেঁচে থাকার, দেখেছে বেঁচে আছে। অনেক রকম প্রতিকূলতা, তাদেরকে পাহাড়ি পথ বেয়ে যেতে হচ্ছে, অনেক রিল্যাক্সের জীবন না, কিন্তু তাদের ভিতরে একটা ব্যাপার আছে যে তারা আছে যে তারা বাঁচে, তারা বাঁচতে চায়, বাঁচতে পারে, মানুষ চাইলে পারে। আর তারপর আল্লাহ পাকের হাতে তো সব কিছু। কিন্তু আমরা কেন, আমাদের গড় আয়ু কেন 40 থেকে 45 বা 50 হাঁপিয়ে যাই আমরা, তাদের কেন গড়ে কত বলেন? 170। এটা একটা অন্যরকম ব্যাপার না, 3-4 গুণ ব্যাপার। মানে আমার নাতিও চিন্তা করবে যে আমি বাঁচবো কি না বাঁচবো, সে বেঁচে আছে। তাদের একজন বলছিলেন যে তাদের মানে সবচেয়ে বয়স্ক যিনি ছিলেন তার জন্ম হয়েছিল 1700 সালে। হ্যাঁ, 1700 সালে, মানে হ্যাঁ, এটা বিস্ময়কর বিষয়। যে আমাদের জীবনে তাড়নাটা কমে আসে নানা বাস্তবতায়। না, আমাদেরও বাঁচতে হবে, তো আমাদেরও বাঁচতে হবে, গান শুনে বাঁচতে হবে, ভালো গানের মাঝে বাঁচতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট করে গান শুনি আমরা এক্ষুনি ছোট্ট করে, খালি গলায়। এই মুহূর্তে কোন গানটা? তাই বলে যে এত তাড়াহুড়া করে হুট করে গান, কোন একটা গান আমাকে লিঙ্ক ধরে দিলে ভালো হয়।
নদী নদী তো শুনবো, নদী নদী তো অবশ্যই নদী- শুনবো, নদী নদী আপনার আরেকটু নদী, গলাটা খুলুক, নদী। তারপরে আমরা আচ্ছা শুনবো। আচ্ছা, আমি একটা নতুন বৃক্ষ গান- যেমন বৃক্ষ না, আমি একটা নতুন গান করছি, শোনাই। আমার শেষ একটা গানের কাজ চলছে, আচ্ছা। এখনো কমপ্লিট হয়নি শুট। ওকে। এরকম বাহ, মানে তাহলে আমরা এক্সক্লুসিভলি breaking যমুনা দিচ্ছি। টিভিতে। হ্যাঁ, হ্যাঁ। মানে লিখাও আমি ভাবছি এখনো কমপ্লিট হয়নি, করেছি একরকম কিন্তু ওটা ঠিক না, আর একটু গোছাইতে হবে, বা শুটটা শেষ করিনি। এরকম যে তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল, বৃথা কোলা হলে ফোটে নীরবতার ফুল। তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল, তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল, বৃথা কোলা হলে ফোটে নীরবতার ফুল, বৃথা কোলা হলে ফোটে নীরবতার ফুল। তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল। আমরা মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমরা সত্যি সৌভাগ্যবান যে যে কাজটা, গানটাতে আপনি এখনো কাজ করছেন, এমন একটি গান সেই আমরা সেরকম সাক্ষী একটা তৈরি হতে হচ্ছে আর কি, হ্যাঁ, তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে। আমি আমার নদী গানটা ঠিক এরকম জুয়ার ভাই, যে প্রথম 4 লাইন লিখলাম, সুর হলো, পরের 4 লাইন আর আসে না। আসে না মানে কি আসেই না, আচ্ছা, এর মধ্যে অন্যান্য গান তৈরি হয়ে যাচ্ছে। মানে রাইটার্স ব্লকে পড়ে গেলেন হ্যাঁ, পুরো। মানে হচ্ছে কি, আপনি যেভাবে চাইবেন একটা বিষয়, যে কোনো বিষয়, আপনার চাওয়া পাওয়ার যে ব্যাপারগুলো, আপনার চিন্তার বিষয়গুলো, বা আপনার অনুভূতি, বা কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন, বা একটা গাছ লাগাবেন, গাছটা বড় হবে, ফল দেবে একদিন, কিংবা আপনি অন্যরকম কোনো ধরনের সামাজিক কোনো পরিবর্তন চান, সমৃদ্ধি চান, এককভাবে চাচ্ছেন এক জিনিস, সবার জন্য চাচ্ছেন, সেটার শক্তি অন্যরকম। নিশ্চয়ই। হ্যাঁ, তো আসলে আমরা যতই শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করব, আমরা ব্যক্তিগতভাবে ততই পিছিয়ে পড়ব। আমার কাছে এটা মনে হয় সবসময়। বাহ। আমরা যদি মানে হচ্ছেটা কি, যে আমি একা একজন, পৃথিবীতে সবাই আমরা একা, কাজে পৃথিবীতে একা মানুষের অভাব নাই। জি। প্রচুর একা মানুষ আছে। পৃথিবীতে সবাই একা মানুষ, যে কারণে পৃথিবীতে একা মানুষ ইজ ভেরি অ্যাভেলেবেল থিঙ্ক। সো আপনার চিন্তাটা যদি শুধুমাত্র নিজের কেন্দ্রিক হয়ে যায়, তখন হবে কি, আপনার যে চিন্তা শক্তি এবং কর্মশক্তি বা দৃষ্টিভঙ্গির যে ব্যাপ্তি, সেটা ছোট হয়ে আসবে। আপনি যখনই আপনার পরিবেশকে নিয়ে চিন্তা করবেন, আপনার সঙ্গের মানুষ, যার সঙ্গে আপনার পরিচয় আছে, তাকে নিয়ে আপনি চিন্তা করবেন, যার সঙ্গে আপনার পরিচয় নেই তাকে নিয়ে আপনি চিন্তা করবেন, যে আপনাকে সমীহ করে, ভালোবাসে, তাকে নিয়ে আপনি চিন্তা করছেন, যে আপনাকে ভালোবাসে না হয়তো বা পছন্দ করে না, তার জন্য কোনো একটা পরিবেশ তৈরি হলো, আপনি তার জন্য একটা পজিটিভ চিন্তা করলেন। এই ব্যাপারগুলো হবে কি, যেভাবে সোসাইটিতে আপনাকে ডেভেলপ করবে, সেভাবে সোসাইটিও আপনার জন্য এগিয়ে আসবে। অদ্ভুত একটা ব্যাপার এটা। আমি এই স্টাইলটা সবসময় চর্চা করি। চমৎকার ভাবনা। হ্যাঁ, আমি সবসময় এটা চিন্তা করি। মানে হয় কি, যে আমি তো একা, আমরা সবাই একা, কিন্তু যখন আমরা সবাই অন্যকে নিয়ে চিন্তা করা শুরু করবো, বা অন্যকে নিয়ে, আমাদের অভ্যাসে অন্যকে নিয়ে চিন্তা করার ব্যাপারটা করবো, বা অন্যের জন্য পরিবেশ তৈরি করার চেষ্টা, সেটা আমি গান করি, পারফরমেন্স করি, পারফরমেন্সের ক্ষেত্রে হোক, অন্যান্য যারা যে প্রফেশনে আছে, বা যে অবস্থায় আছে, অন্যকে নিয়ে চিন্তা করতে গেলে হয় কি, নিজের ব্যাপারটা অনেক বড় হয়ে যায়, নিজের শক্তিটা বেড়ে যায়। এবং আপনি আরাধনার জন্য করবেন, প্রকৃতি আমার জন্য করবে, প্রকৃতি আপনার জন্য করবে। আর প্রকৃতির মহাশক্তি তো আপনার ভিতরে লুকায়, কোথায়? অবশ্যই তো আমাদের মধ্যে তো প্রকৃতি বাইরে কোথাও একদম না। আচ্ছা, কেন আমরা তো অনেক বলি- কথা বলছি, আমি শুনি। অধিকারী ভাই, এটা আসলে আই মাস্ট সে, এটা আমাকে বলতেই হবে যে একজন চমৎকার সঙ্গীত শিল্পীকে তো জানতাম, একজন চমৎকার দার্শনিককে হয়তো আজ আমরা না, খুঁজে না, পাচ্ছি, না, না, যার দার্শনিক। জীবন দর্শন এত সুন্দর, যিনি এরম ভাবে ভাবেন। হ্যাঁ, যদিও খুব আপনি রাজভারী প্রকৃতির, চুপচাপ প্রকৃতির মানুষ, স্টেজে হয়তো বুঝবার সুযোগ থাকে না পারফরমেন্সের সময়, এদের পিছনে যে তো অসাধারণ একজন মানুষ আছে, এটা আমাদের কজনেরই বা জানবার সুযোগ এবং ছিল। এই অসাধারণ মানুষের চিন্তাটা আছে দেখেই তার গানগুলোর ভেতর সেই একটা ভাবনা শব্দ, ভাবনা, সেই জায়গাটা আছে, যে জাস্ট শুধুমাত্র কমার্শিয়াল গান লিখবার জন্য বা গাইবার জন্যই আসলে পথিক নবী কখনো গান করেন না, আমি পারিও না, পারেনও না। শুরুটা কিভাবে হয়েছিল ভাই বলেন তো? গানের শুরুটা কিভাবে গানের হয়েছিল? শুরুটা একদম ছোটবেলা থেকেই আমার নানা বাড়িতে গান হইতো। বৃহস্পতিবার রাত করে প্রত্যেক বৃহস্পতিবার রাতে গান বাজনার আয়োজন হতো। আর আমাদের নানা বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়িটা ছিল ওইরকম 5-7 মাইল দূরে। কিন্তু গ্রামের বাড়িতে আমি ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত গ্রামে থেকেছি, একদম প্রত্যন্ত গ্রামে। কোথায় সেটা? সেটা হচ্ছে নওগাঁ ধামরাট থানার দুর্গাপুর নামে একটা গ্রাম আছে। মল্লিকপুর স্কুলে আমি লেখাপড়া করতাম ক্লাস 5 পর্যন্ত। কিন্তু পাশের থানা পত্নীতলা, যেটা বেশ উন্নত তখন, ওখানে আমার নানা বাড়ি আর কি। তো আমার নানা বাড়িতে বৃহস্পতিবার গানের অনুষ্ঠান হতো, আর আমি থাকতাম গ্রামে। কিন্তু বৃহস্পতিবার দিনটা আসলেই আমার মনটা খারাপ থাকতো।
যে আমি যেতে পারছি না। নানা বাড়িতে গান হচ্ছে, আজকে অনুষ্ঠান হবে, আগরবাতি জ্বলবে, মোমবাতি জ্বলবে, মানে অনেক আয়োজন লোকজন থাকবে হবে, বিশাল। অনেক রকম গান হইতো নানা বাড়িতে, মানে লালন সাজির গান হতো, নজরুল সঙ্গীত গান হইতো, মানে অনেক রকম বাউলরা, সুফি টাইপের লোকজন বিভিন্ন জায়গা থেকে আসতেন। বাকি সমৃদ্ধ আপনার শৈশব, শৈশবে যে এগুলোর খোঁজ পেয়েছে, কি চমৎকার সৌভাগ্য আপনার। আমার নানা ছিলেন, এই আমার নানা খুব রুচিশীল মানুষ। আমার নানা একাধারে শিক্ষক এবং হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, প্লাস মানে সমাজে খুব সম্মানী মানুষ ছিলেন, মানুষ ওনাকে মানতেন, শুনতেন ওনার কথা। তো উনি ছিলেন সঙ্গীত ভক্ত, লেখালেখির ভক্ত, নজরুল চর্চা করতেন। এবং নিজে কি উনি গান গাইতেন, মানে ওনার মধ্যে শিল্প সত্তাটা ওইভাবে ছিল? না, উনি গান করতেন না, কিন্তু উনি, আমার কেন জানি মনে হয় উনি একটা দর্শন চর্চা করতেন, আমার যেটা মনে হয়। আমরা তখন বুঝতাম না, এখন বুঝিয়ে এসে যে উনি একটা কিছু চর্চা করতেন, কিন্তু আমরা আসলে ওই সময় বুঝি নাই, আমি বুঝি নাই, আর ওনার সন্তানেরাও বোঝে নাই। তবে আমি এখন এসে কিছুটা বুঝতে পারি যে আমার ওই সময়টাই যে এই যে মানে গানের ব্যাপারটা, আবার মামা গান করতেন, খালারা গান করতেন, আমার মা গান করতেন। তো আমার দাদাবাড়ি এবং দাদাবাড়ির পরিবেশটা একটু অন্যরকম, মানে ইসলামিক একটু রক্ষণশীল ভাবধারার গান বাজনা তো প্রশ্নে ওঠে না, চলাফেরার ব্যাপারে অনেক রকম রেস্ট্রিকশন ছিল। তো আমি যখন আমার মার পেটে আসলাম, তখন অটোমেটিক্যালি মানে আম্মার গান গাওয়া বন্ধ হয়ে গেল। তো আমার মধ্যে যে গানের যে মানে প্রাকৃতিকভাবে যে গানের প্রতি টানটা, বা পাশের বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে গ্রামে মানুষজন কেউ যাচ্ছে, মানে গান হচ্ছে পাশের বাড়িতে, আমি ওই দিন রাতে ঘুমাতে পারতাম না, মনটাও জায়গায় কী হচ্ছে বাড়িতে, হারমোনিয়ামের শব্দ, গান, চিল্লাচিল্লি, কোলাহল, হাসি ঠাট্টা। আমি পাশের বাসায় শুয়ে রয়েছি, কিন্তু আমার রাত্রে অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুম ধরছে না, ওই বাড়ির দিকে আমার টেন্ডেন্সি, ওই বাড়ির দিকে না, ওই আওয়াজটার দিকে, হারমোনিয়ামের শব্দটা দিয়ে গান হচ্ছে ওইটা, ইত্যাদি ইত্যাদি। তো ছোটোবেলা থেকে আমি আমার গানের দিকে যে ঝোঁকটা, বা এই যে এই ব্যাপারগুলো, কবিতা, জীবন, শিল্প, বেঁচে থাকার ভিতরে একটা অন্যরকম স্বাভাবিক খেয়ে পড়ে বেঁচে থাকা না, এর বাইরেও একটা শুধুমাত্র প্রাণীর মতো বেঁচে থাকা। হ্যাঁ, সেটাই, বেঁচে থাকার ভিতরে যে একটা নান্দনিক ব্যাপার আছে, সেটা যেখানে থাকি, একদম প্রত্যন্ত গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, একদম যেখানে মনে করেন যে হারিকেনের আলো, কুপির আলো ছাড়া উপায় ছিল না, ইলেকট্রিসিটি অনেক পড়ে গেছে, তখন ছিল না। তো সেই পরিবেশেও আমি ইয়ে করেছি। আবার আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে আমার বাবা প্রচুর পড়াশোনা করতেন, এখনও করেন, ওনার একটা পার্সোনাল লাইব্রেরি ছিল সেই গ্রামেই ওই সময়। তো যে কারণে সব মিলিয়ে আমার ভিতরে অটোমেটিক্যালি ব্যাপারটা তৈরি হয়েছে। আমার পরিবেশটা ছিল না সঙ্গীতের পিছনে এইদিকে, মানে আমার এনভায়রনমেন্ট বা মনে করেন যে আমার চলাফেরাটা কেমন, ছোটোবেলার থেকে আমার গ্রামের লোকজন আমাকে কেমন যেন অন্যভাবে দেখতো, আর ও তো নাই, ও তো না এদিকে যেতে পারলো না, ওদিকে যেতে পারলো, দুটার মাঝখানে পড়ে গেছে। আর বা আমার আত্মীয় স্বজনরাও, এটা তাদেরকে দোষ দিচ্ছি না, তাদের যেভাবে দেখে অভ্যাস, আমি অন্যরকম, ছোটোবেলা থেকে আমার চলাটা অন্যরকম, আমার কথা বলার ধরনটা অন্যরকম, চিন্তাটা অন্যরকম। সো তাদের ওটাকে মেনে নেওয়াটা আসলেই তাদের জন্য একটু অন্যরকম, আমি যেমন অন্যরকম, তাদের জন্য ওটা মেনে নেওয়াটা অন্যরকম। আপনি যেভাবে বলেছেন আপনার দাদার বাড়ি নানার বাড়ির একটা বিশাল কন্ট্রাস্ট এখানে ছিল, দুই রকম ভাবধারার মানুষজন, এই ধরনের তৈরি হওয়াটা খুব স্বাভাবিক বিষয়, তাই না? তাই ওখান থেকে আচ্ছা গেল, ওটা গেল, তারপরে কি হলো, আমরা চলে আসলাম উপজেলা শহরে। তখন আমি ক্লাস 6-এ পড়ি স্কুলে এসে হাই স্কুলে ওঠার পর থেকে দেখলাম যে আমার নানা টোটাল মানে ইয়েটা, মনোযোগটা আমার দিকে, যে আমাকে মানে ছড়া মিলিয়ে লেখা শেখানো, ছন্দ মিলিয়ে লেখা শেখানো, তারপর আপনার আমার গানের গলা আছে, আমি গান গাইতে পারি, যে আমার নানা তখন আমাকে বলে, তুই এই গানটা গাবি তো, আমাকে শোনাবি। এরকম কোনো পছন্দের গান ছিল নানার, যেটা আপনার এখনো মাঝে মাঝে গুনগুন করা হয়? নানা নজরুল সঙ্গীতের একটা, নজরুল ইসলামের গানের খুব ভক্ত ছিলেন, হয়তো গানটা হারে, আচ্ছা মনে আছে, আচ্ছা আমরা সেটা মনে করতে থাকি, ওই ফাঁকে একটা ছোট বিরতি নিয়ে। নানার প্রিয় একটা গান ছিল নজরুল। আমরা একটা, আপনি মনে করুন আমরা ছোট বিরতি নিয়ে ফিরি। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, ছোট্ট একটা বিরতির ওপারে ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর এবং আমাদের অতিথি আজ আছেন। এবং আজ খুব মনে হচ্ছিল কেন আমরা আসলে বিরতি নেই, কারণ বিরতিতে যে গল্পগুলো আমরা করছিলাম সেই গল্পগুলো শুনতে পারলে আরো ভালো হতো। আরেকবার মনে করাতে চাই, আমাদের সাথে সঙ্গীত শিল্পী পথিক নবী আছেন, যার জীবন দর্শন নিয়ে জানছিলাম এবং শুনবার একটা সুযোগ তৈরি। একটা ছোট গান শুনে নিব। শুনি, ছোট্ট একটা গান শুনি। ছোট্ট একটা গান। কোনটা শোনাবো, পরিচিত না অপরিচিত? আপনার যেটা পছন্দ। আপনার যা পছন্দ। আমার তো পছন্দ, সবই পছন্দ। নীরব সঙ্গীত গাইতে আসা যাক। ওই যে বৃক্ষ যেমন আঘাত দিলে দেয় গোতার ফল, এটা একটা জনপ্রিয় গান। এই গানটি লিখেছেন জাহিদ আহমেদ, আমাদের আমার ইমিডিয়েট সিনিয়র একজন গীতিকার। উনি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা আসলাম, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, হয়নি, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি ছেড়েছিলাম না, অনেকদিন একটানা ছিলাম। সেখানকার যে পরিবেশটা, কবি, সাহিত্যিক, শিল্পী যারা লিখেন তাদের সঙ্গে যে তখন সেই সময়ের অনেক মানে যারা গান লিখতেন তাদের একটা অদ্ভুত ব্যাপার আছে কিন্তু আমাদের বাংলা গানে এই সমস্যা। তো জাহিদ আহমেদ ছিলেন, বিপ্লব চক্রবর্তী ছিলেন, তোফায়েল তুহিন ছিলেন, আমার সঙ্গে যাদের সঙ্গে পরিচয় ছিল, চলাফেরা ছিল। তো জাহিদ ভাইয়ের একটি গান আমি করেছি, যে গানটা মানুষ গ্রহণ করেছে খুব ভালোভাবে, একটু শোনাই আপনাদের। ওরে বৃক্ষ যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম তুই দিলি অহরণ, বাগানের ফুল কাইন্দা মরে একবারও ফিরি চাইলি না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না। ওরে বৃক্ষ যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম তুই দিলি অনল, বাগানের ফুল কাইন্দা মরে একবারও ফিরে চাইলি না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল 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 না। মাঝে মাঝে একরকম বিস্ময় কাজ করে, এরকম ইট পাথরের শহরে বসে এরকম গান লেখা যায়, এটা একটা বিস্ময়কর বিষয়। কিন্তু ইট পাথরের শহরে বসেই তো ওই যে কোমল অন্তরটা তো ভিতরেই থাকে, অন্তরটা তো সবার হুট করে ইট পাথর হয়ে যায় না, হুট করে ইট পাথর হয়ে যায়, চাপে তাপে হয়, আমি স্বীকার করি, হতে হয়, নাহলে টিকে থাকা যায় না, কিন্তু হতেও সময় লাগে। তবে আবার অনেকেই আছে যে শুধু ইট পাথর না, যতই কঠিনের মধ্যে থাকুক কোমলতা আসলে তার যায় না। আর আপনার তো আসলে যে মানে বড় হওয়াটা, যেটা আপনার শেকড়টা একদমই গ্রামে এবং আপনার স্মৃতিতে সেটা এখনো বিদ্যমান, তো সেখান থেকে যে মাটির সরলতা, সেটা কিন্তু আসলে আপনার গানের কথায় সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই এবং সে সুরেও দেখা যায়। এবং আপনি কিন্তু সবসময় বলেন যে গানটা হচ্ছে আপনার কাছে নিঃশ্বাসের মতন। অবশ্যই। তো অবশ্যই এই গানের চর্চায় মানে এখনকার যদি গানের পরিস্থিতির কথা আমরা জিজ্ঞেস করতে চাই, সেখানে আসতে কি মনে হয় যে নিঃশ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছে মাঝে মাঝে? না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, এটা একটা ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। আপনার প্রযুক্তি আমরা একসময় পেয়েছি, আমরা যখন শুরু করেছিলাম আমরা তবু অনেকটা ভালো পরিবেশ পেয়েছিলাম। আমাদের আগের কথা চিন্তা করে দেখেন, যখন সাউন্ড কার্ডই ছিল না, ভয়েস প্রসেসরই ছিল না, মাইক্রোফোনও এত মানে আপনার এত হাই কোয়ালিটির মাইক্রোফোনও ছিল না, কিন্তু তখনও তো গান হয়েছে। সেই গানগুলো এত মেলোডি কোত্থেকে আসলো তাইলে? আর তখনকার যে মিউজিশিয়ানরা যারা বাজিয়েছেন, এত সুর কোত্থেকে আসলো? এখন মনে করেন যে মোটামুটি একটা সুরে বাজালেন, এটার সঙ্গে আপনার সফটওয়্যার ইউজ করে কি কি সব যোগ করে আপনি অনেক কালারফুল বানিয়ে দিচ্ছেন, আপনি একটা অন্যরকম একটা সাপোর্ট নিচ্ছেন আপনার প্রযুক্তির কাছ থেকে। তখন তো প্রযুক্তির ওই সাপোর্টটা ছিল না, টোটালটাই তো অন্তর থেকে, দেহ, প্রাণ, আত্মার এবং মানে প্রকৃতির পরিবেশের চর্চা দিয়ে তার থেকে তৈরি হতেছে। আগেকার শিল্পীদের কথা বলছি। তো সেই ধারাবাহিকতা আমরা এক ধরনের অ্যানালগ যুগের শেষের দিকে এসে আমরা এসছি, একদম সিডি, ফিতা ক্যাসেটের কথা, ফিতা যুগের কথা। তো আমাদের সময়টা পর্যন্ত মানে অন্যরকম ছিল গান বাজনার একটা পরিবেশ। কিন্তু মানে এই যে গত 10-12 বছর বা হয়তো বা এরকম, বা এই যে মানে আপনার আসার পর, প্রযুক্তি আসার পর,
কম্পিউটারাইজড হয়ে যাওয়ার পর ঘরে বসে বসে কম্পোজিশন সবাই করছে, বিভিন্ন রকমের সফটওয়্যার থেকে বিভিন্ন ধরনের মিউজিক নিচ্ছে, সাউন্ড ইফেক্ট নিচ্ছে, মেলোডি নিচ্ছে, ভোকট ব্যবহার করে ভয়েস ঠিক করছে, এক ধরনের রিলেশন তৈরি হচ্ছে যেটা মানুষের শুনতে ভালো লাগছে। কতক্ষণ ভালো লাগছে সেটা প্রশ্ন। আর ন্যাচারালি একটা জিনিস সবাই মিলে সুন্দরভাবে সুরের মধ্যে দিয়ে পারফরমেন্স করছে, সেটার একটা আবেদন, সেটার একটা শক্তি অন্য জিনিস। আর আপনার যন্ত্র ব্যবহার করে করছেন সেটারও একটা শক্তি, কিন্তু এই শক্তিটা ওইটার সঙ্গে কোনোদিনও যাবে না। ওই যেটা একটু ন্যাচারাল সেটা ন্যাচারালি, আর যেটা প্রযুক্তিগত, প্রযুক্তি তো মানুষের জোর করে না, প্রযুক্তিরও ব্যবহার যদি আপনার যথার্থ করা যায়, প্রযুক্তির ব্যবহার যদি আপনার প্রযুক্তি শুধু প্রযুক্তি, আপনার যদি গানের কথার যদি ডেপথ না থাকে, কথা যদি আপনাকে স্পর্শ না করে, আপনার সুরের টাইপটা যদি আপনাকে টাচ না করে, আপনার সুরের ভিতরে ছোটোখাটো অনেক রকম কাজ আছে যেগুলো মানুষের গানের কথা এবং সুরের ছোট ছোট কাজ মানুষের অনুভূতির ভিতর ঢুকে যায়, বিধায় গানটা মানুষ নেয়, তার নিজের সঙ্গে মিলে যায়, তার নিজের যন্ত্রণাগুলোর সঙ্গে মিলে যায়, তার নিজের সুখের সঙ্গে মিলে যায়, দুঃখের সঙ্গে আনন্দ, তার চাওয়া পাওয়া, তার জীবনে তার দেখে আসা অনেক রকম অনুভূতি। আমরা অনেক রকম কষ্ট পাই, প্রত্যেকটা কষ্টের একটা সুর আছে, প্রত্যেকটা কষ্টের একটা রং আছে। আমরা অনেক রকম আনন্দ পাই, ছোটোখাটো জিনিস পাই, আমরা অনেক রকম আমাদের ভালো লাগে না, অপছন্দের জিনিস ঘটে, অপ্রীতিকর ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। প্রত্যেকটা বিষয়ের একটা করে নির্দিষ্ট সুর আছে, কথা আছে, একটা ব্যাপার আছে, ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সিগুলোকে একত্রিত করে আপনি যদি মানে আপনি একটা অনুভূতি লিখলেন, এতগুলো লিখে ফেললেন, একদম পরিসীমাহীন অনেক অনুভূতি, আপনার অনেক ভারী হয়ে গেল ব্যাপারটা, যে জিনিসটা পরে আপনারই ভালো লাগছে না, এত ভারী হয়ে গেছে, আপনি নিতে পারছেন না, অতিরিক্ত হয়ে গেছে। অথচ সেই জিনিসটাকে আপনি যদি সুন্দরভাবে বসে সাজিয়ে, যেখান থেকে যতটুকু নিয়ে সাজিয়ে একটা শোনেন, একটা পেট মোটা মানুষ বা একটা হেভি মোটা একটা মহিলাকে যা লাগবে তার চেয়ে একটা স্লিম মানুষকে ভালো লাগে না নিশ্চয়ই। দরকার যে আসলে আমরা মানে শব্দ যখন নিচ্ছি, যে গানও যখন বানাচ্ছি, সেখানে আমাদের পরিমিত হওয়া উচিত, যে হ্যাঁ গুছিয়ে নেওয়া উচিত। সেই একটা স্লিম যে মনে করেন যে আপনার যে গানের বডি কথার, সেটার সঙ্গে তো একদম মনে করেন যে ওইরকমভাবে যদি সুরটা বসে আর ওইভাবে যদি গানটা গাওয়া যায়, তার সঙ্গে কিন্তু ব্যাকআপভাবে যদি আপনি মিউজিক করেন, যাবে জিনিস জীবনও যাবে। ওই জন্য সম্মিলিত প্রচেষ্টাটা আসলে দরকার, যেটা আপনি বলছিলেন যে সবাই মিলে, যেরকম ঢাকা আসার পর যখন আপনারা গান টিএসসিতে যেটা ছিল যে আড্ডা হচ্ছে, কথা হচ্ছে, গান হচ্ছে, সুর হচ্ছে। টিএসসিতে একটা মজার জিনিস কিন্তু প্রত্যেকটা ভাই এখনো হয়, সেটা হচ্ছে মাঠ জুড়ে বসে তরুণেরা মেলা বসায়, নিজেদের মেলা, প্রাণের মেলা বসায়, গল্প হয়, আড্ডা হয়। নিশ্চয়ই এরকম আড্ডা থেকে প্রচুর গান আপনার এসছে। এখান থেকে তো এসছি আমি, একটা গান শুনে ফেলি এখন, আমি তো ওখান থেকে এসছি। না ওইরকম আড্ডার কোনো গান এই মুহূর্তে যেটা মনে পড়ছে, দুটো লাইন। আড্ডার গান তো অনেক, আড্ডার গান কি পুরো লাইফটাই তো আড্ডা দিয়ে শেষ করে ফেলছি। আচ্ছা, তো বিপ্লব একটা গান শুনে, বিপ্লব চক্রবর্তীর কথা বলছেন। তুমি বন্ধু জলের ঢেউ, আমি নামের তলা, হাত চুমুই চুমুই পাড়ি দেব প্রেম সায়র খেলা, তোরা কে যাবি খেলিতে জলজ খেলা, তোরা কে যাবি খেলিতে জলজ খেলা। তুমি বন্ধু জলের ঢেউ, আমি নামের তলা, তুমি বন্ধু জলের ঢেউ, আমি নামের তলা, চুমুই চুমুই পাড়ি দেব প্রেম সায়র খেলা, তোরা কে যাবি খেলিতে জলজ খেলা, তোরা কে যাবি খেলিতে কই তুরি খেলা, তোরা কে যাবি খেলিতে জলজ খেলা। প্রেমের গান, দুষ্টমির গান একটা, ঠিক ধরছে আপা, এগুলো আড্ডা থেকে উঠে আসা কিন্তু। তো আমরা তখন এই গানটা যখন লিখেন বিপ্লব দা, তখন মানে আমরা তো আমরা অনেক বয়সে ছোট ওনার, আমরা তখন তরুণ, হ্যাঁ হাত করে তাকে নিচ্ছি আমি, কি লিখে না আমি এই তো টিভিতেও দেখিনি, শুনিনি, দেখিনি, রেডিওতেও শুনিনি, ফিল্মেরও গানটা কোত্থেকে আসলো। তারপরে উনি ওইরকম মানে
মানে চারণ কবির একটা ব্যাপার ছিল না, চারণ মানে ইনস্ট্যান্ট পরিবেশ দেখে হয়তো বা উনি যাচ্ছেন, উনি বসে বসে আড্ডা দিচ্ছিল, একটা সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে দেখে ভালো লাগছে, উনি তখন একটা অনুরণন তৈরি হয়েছে মনে করছে, লিখে ফেলে গিয়ে ফেলছে একবারে, লিখারও লাগে নাই, মানে আগে 4 লাইন গিয়ে ফেলে তারপরে সে বলছে যে এবার গানটা শেষ করতে হবে, মাথায় সুরটা গেঁথে গেছে, এবার শেষ করব। আমরা এখন একটা বিরতি নিব, বিরতি থেকে আসার পর আমার নদী গানটা যে আটকে ছিল আপনার 4 লাইনের পরে সেই গল্পটা শুনবো। দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন, চমৎকার একটা আড্ডায় আছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহা জুবাইর আছি, সাথে রুনি আছে এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পথিক নবী। যেটা ছিল যে গল্প যেটা হয়েছে 4 লাইন তো লিখেছেন, তারপর কি অবস্থা, অনেক গান হয়ে গেছে। নদী গানটা, নদী গানটার ঘটনা হচ্ছে কি, নদী গানটা লিখতে আমার গড়ে প্রায় এরকম 9 মাস 10 মাসের মতো লাগছে। আচ্ছা, এটা জন্ম দেওয়ার মতন বিষয় না, মানে সে কি মানে 4 লাইন হলো, 4 লাইন, প্রথম 4 লাইন কিন্তু বেড়ে গেছে একবারই ঠাস করে, একবারে কথা সুরস আসলো। এরপরে ভাই আমি আর কোনোভাবে বাকিটা মিলাইতে পারলামই না। 3 মাস 4 মাস চলে গেল, 4 মাস পরে দেখে কিছু একটা পরিবেশ তৈরি হলো হঠাৎ করে, মানে জিনিসগুলা ন্যাচারালি হয়, মানে বললে মানুষ মনে করবে বেশি পেশাল পাচ্ছে, নিজের ভাব দেখা যায়, আসলে না। কিন্তু জোর করে যদি আপনি জোর করে যেমন সম্পর্ক করা যায় না, জোর করে কোনো সৃষ্টিও করা যায় না আমার কাছে। মানে এইসব কবিতা, শিল্প, সাহিত্য, গান, সুর, এগুলো জোর করে করতে গেলে হবে না কোনোদিনও। এই জন্য আমি বলি কি, আমার পক্ষে ফরমাইশি করা সম্ভব। আমাকে একটা সাবজেক্ট দিয়ে দেবেন আপনি, আমি লিখে দিতে পারবো, শুরু হয়তো বা করে দেবো, কিন্তু আমার মনে হবে যে এটা আমি যেরকম ওইরকম হইল না। আর আরেকটা কিন্তু মানুষ বলে যে গানগুলো মাস্টার পিস হয়, মানে যে গানগুলো অনেক বছর মানে থেকে যায়, সেই গানগুলো হয় না, মানে আসে আপনার কাছে, গানগুলো আসে, এরকম মনে হয়। তো এটা তো গেল নদী, আমি শোনাচ্ছি আপনাদেরকে। এরকম মাঝে মধ্যে হয়েছে, কিছু কিছু গান আছে আমার, যে গানগুলো শুরু করেছিলাম শেষ না করা পর্যন্ত, যতদিন গানটা কমপ্লিট না হয়েছে ততদিন পর্যন্ত আমার স্বাভাবিক জীবনযাপন, আচার আচরণ, চলাফেরা, খাওয়া দাওয়া, মানে এভরিথিং, ঘুম নিদ্রা সব এলোমেলো ছিল। এবং সেটা আমি কিন্তু বুঝতে পারতাম না। আমার বাসায় আমার ওয়াইফ আমার বউ বলতো যে তুমি তাড়াতাড়ি শেষ করো তো এই লেখাটা, ঠিক হও। আমি তো ঠিকই আছে, তুমি ফেরত আসো, তুমি ঠিক হও। তারপরে যখন আমি পরে ওই লেখাটা শেষ হয়ে যায় যখন, তারপরে আমি আবার স্বাভাবিক হয়ে যাই। মানে এই যে আটকে যাবো হচ্ছেটা কি, আমি তো একাডেমিক্যালি একদম গণ্ডমূর্খ গান বাজনার ক্ষেত্রে। আমি তো আড্ডা দিতে এইভাবে করতে গানের ভালোবাসার থেকে গানের মানুষ হচ্ছে, গান গাইতে আর কি। আমার আড্ডাগুলো পরে বললাম না, ঢাকা আসার পর আপনার শাহবাগ কেন্দ্রিক আড্ডা বা কলেজের আড্ডায় বা মানে এই যে এই পরিবেশগুলো, আমি আজিজ মার্কেট, হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে কি, আমি যে গান, আমার গলায় গান ছিল বা আমি গান গাইতে পারি এটা আমি জানতাম, ছোটবেলায় আমি গান করতাম, কিন্তু আমি যে গানই করব বা গানই যে আমার জন্য ভবিতব্য, গানই যে আমাকে এটাই যে জীবন এবং পেশা হবে, এটা যে জীবন এবং পেশা হবে, এটা নেশাও হবে, এটা আসলে এটা আমার পরিবেশ আমাকে এটা ধরিয়ে দিয়েছে। কিন্তু প্রতিনবী এর মধ্যে কোথাও প্রাতিষ্ঠানিক কোথাও শিখেননি আপনি? আমি শিখতে গিয়েছিলাম একবার, মিরপুর 13 নম্বরে একটা গানের স্কুল ছিল, সেখানে আমি একবার গিয়েছিলাম। তো আমি ছিলাম 6-7 মাস পিছিয়ে, পরে ভর্তি হয়েছিলাম স্কুলে। তো ভর্তি হওয়ার পর আমার হারমোনিয়ামও ছিল না তখন ধার করে হারমোনিয়াম বাজানো, যেহেতু মনে করেন যেটা নিজের নাই, ধার করে বাজাইতে হয়। যেমন সাইকেল চালানো শিখতে গিয়ে যেরকম আগ্রহ করে ঠান্ডা রোদ্রের মধ্যে সাইকেল নেবে হয়ে গেলাম একটা শেখার জন্য। নিজের তো সাইকেল নেই, বুঝলেন না, চাষার সাইকেল বা মামা এসে বেড়াতে সাইকেল একটা পাইসি দিয়ে বের হয়ে গেলাম, হাল পরে সালমাল তুলে এসে পড়লাম, এরকম তাড়াতাড়ি করে শিখে ফেললাম, তাড়াতাড়ি করে শিখে ফেলতে হবে এরকম। তো এভাবে হারমোনিয়াম শিখতে গিয়ে মনে করেন তারা মানে খুব দ্রুত হয়ে গেল। তো এরকম 3-4 মাসের মাথায়, মানে বছর শেষ হয়ে আসছে, আমি 7-8 মাস পরে গেছি, বছর যখন শেষ হয়ে যায় তখন থেকে ওনাদের কোর্স শেষ করে আমি নিজের মতো গান বানিয়ে ফেলেছি, লিখে সুর করে বাজাইতেছি। এখন আমি যখন গানটা গাচ্ছি, আমার নিজের সুর করা গান, তখন দেখি আমার দেখা দেখি অনেকেই গাচ্ছে গান। এখন হোমওয়ার্ক স্যার যেটা দিচ্ছেন সেটা কেউ গাচ্ছে না। এখন স্যার এসছেন, এসে দেখে যে কিরে নতুন একটা গান হচ্ছে, ব্যাপারটা কি। পরে এসছেন, স্যার এদিকে আসো, তোমরা এই গানটা কই পাইলা? স্যার তো ডাবলুর গান, আমার ডাকলাম ডাবলু, স্যার ডাবলুর গান, ডাবলু এদিকে আয় বাবা, ডাবলু তুই এই গান কই পাইলি? স্যার তো আমি নিজে লিখছি স্যার, লিখছি, সুর করছে কি? স্যার আমি করছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে তুই দেখা করিস। বাস স্যার, না এখন না, তোর ওখানে চল।
তোর বাসায়, তুই তোর মেসেজ আয়, আমার ম্যাচ যেখানে সেখানে গেলাম, গিয়ে তারপরে তোর এখানে আসছি কিছু খাওয়াবি না? জি স্যার। স্টুডেন্ট লাইফ যেটা থাকে ব্যাচেলর জীবনে, যেটা চা হয়, কেক টেক ইত্যাদি সিদ্ধাতে স্যারকে খাওয়ালাম। স্যার আপনি কি যেন বলবেন বলছো? হ্যাঁ বলছি বাবা, রাখ, ব্যস্ত হোস না, ব্যস্ত হোস না। এর মধ্যে হচ্ছে কি, আমার গানটা কিন্তু হিট হয়ে গেছে স্কুলের মধ্যে, ছেলেবেলে সব গাইতেছে। স্কুলের পরিবেশটা অন্যরকম, মেয়েরা আছে, আগ্রহটা একটু বেশি, আমারও তাদের দিকে, তাদেরও আমার দিকে। বয়সটা এরকম, বয়সটা তো ডিস্টার্ব বয়স, স্কুলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। তো লাস্টে বললাম স্যার আপনি কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ বাবা বলছি, রাখ। তো লাস্টে একদম বিদায় নেওয়ার সময় স্যার হুন্ডাটা স্টার্ট দিয়েছেন, তবলা স্যার পিছনে বসছেন, স্যার বিদায় নেবেন এই সময়, এদিকে আই। তো আমার মাথায় একটু হাত দিল স্যার, দিয়ে আমার পিঠে দিলে থাবড় মারলো, মেরে বলছে বাবা তুই আর কালকের থেকে আমার স্কুলে আসিস না। বাবা তুই আর স্কুল থেকে আসিস না, তোর হয়ে গেছে, তুই গান গাইতে থাক। যোগাযোগ আছে স্যারের সঙ্গে, স্যার কবির স্যার, আমাদের কবির স্যার, আগারগাঁওয়ের স্যারের সঙ্গে আমি পরে অনেক চেষ্টা করছি, আর যোগাযোগ হয়নি। আমিও চলে এসেছি মিরপুর থেকে অনেক আগেই, আর যোগাযোগ হয়নি। স্যার শঙ্কায় ছিলেন, তার দপ্তর বুঝি যাওয়ার। আমরা খালি বলতে চাই, যদি টিভির আজকে আমাদের যারা অডিয়েন্স আছেন তারা যদি কেউ স্যারকে চেনেন বা জানেন, স্যার আপনার শিক্ষার্থী এখন আপনাকে খুঁজছে, এবং তাকে থ্যাংক ইউ দিবেন যে স্যার আসলে যেটা করেছেন সেটা আমাদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন। একটা গান শুনে ফেলি, নদীটা কি শুনি? নদী শুনবো এখন, একটু নদীটা শুনি, শেষটা নদী দিয়ে করব। তারা ভরা রাত, তারা ভরা মন ছুঁয়ে জোনাকির কোলাহলে, জোনাকির কোলাহলে অচেনা পথিক, কোথা যাবি চল, কোথা যাবি চল। তারা ভরা রাত, তারা ভরা মন ছুঁয়ে জোনাকির কোলাহলে, জোনাকির কোলাহলে অচেনা পথিক, কোথা যাবি চল। কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কোথা যাবি চল। অচেনা পথিক, কোথা যাবি চল, কোনো দুঃখ নেই, কোথা যাবি চল। দুঃখকে জায়গা দিলেই দুঃখ বেড়ে যাবে, দুঃখ বড় হবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। একদম। ভাই আমরা আমাদের এই আয়োজন প্রায় 11 বছর ধরে করছি, আমরা দুজন একসাথে সহ উপস্থাপক হিসেবে প্রায় 11 বছর কাজ করি। আমাদের এমন অনেক সময় হয়েছে 1 ঘন্টা পার হয় না। আচ্ছা, হ্যাঁ অনেক হয়েছে, এরকম অভিজ্ঞতা আমাদের আছে। আজকে 1 ঘন্টা কখন শেষ হয়ে গেল আমরা জানি না। একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে, আমরা বিদায় নিয়ে নিব, কিন্তু আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরতে চাই, পুরো গানটা চেষ্টা করব। দর্শক আজকে একটু কম কথা বলে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। এরকম স্বচ্ছ সৃষ্টিশীল মানুষগুলোর খুব বেশি প্রয়োজন, যারা মন খোলা, আত্মভোলা। শুক্রবারটা ভালো কাটুক। এই ইট পাথরের দেয়ালের যেই সমাজ, সেখানে আপনার মনটাকে এখনো কোমল রাখবেন। উপায় নেই। শুনি ভাই কোনটা? নদী, নদী। আরে নদী রে, যদি রে, নদী রে, যদি রে, আচ্ছা তা বাদ দিলাম। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধুই ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কে। আহা আহা সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে। আহা আহা